আচ্ছা, তো আসলে তোমরা কি দেখতে পারতেছো ক্লিয়ারলি বোর্ডটা? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো। শোনা যায়। বোর্ডটা ক্লিয়ারলি দেখতেছো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। সো দেখো যে এই যে আমরা কি পড়তেছিলাম যে এনজাইম কিভাবে একটা কাজ করে, কিভাবে একটা এনজাইম কোন একটা রিঅ্যাকশনের উপর কাজ করে। সো এই এনজাইম যে রিঅ্যাকশনের উপর কাজ করে ওইটার যে থিওরিটা, ওই থিওরিটাকে আমরা কি বলি? লক এন্ড কি থিওরি, তালা ও চাবি মতবাদ। ঠিক আছে? সো এই যে তালা আর চাবি মতবাদ যে ব্যাপারটা, এই জিনিসটা অ্যাকচুয়ালি কেন আসছে বা কিভাবে আসছে, এই পুরো জিনিসটা আমরা একটু দেখবো। সো দেখো, আমি এখানে একটা রিঅ্যাকশন লিখে রাখছি এ বি। এ আর বি রিয়াকশন করে সি এন্ড ডি তৈরি করছে। দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি রিয়াকশন। তাহলে আফটার দ্য রিয়াকশন তোমার সি এন্ড ডি তৈরি হয়েছে। আমার কথা বুঝছো? আচ্ছা, এখন এই যে দেখো, তাহলে এ আর বি এর মাঝে এনজাইমটা কাজ করছে। ওকে। আচ্ছা, এখন জিনিসটা একটু বুঝার ট্রাই করো যে আমাদের এনজাইম, আর কি বলি, এনজাইম তোমার রিয়াকশন যাদের মধ্যে হয়, দেখো এই যে রিয়াকশন যাদের মধ্যে হয় এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি আমরা সাবস্ট্রেট। ঠিক আছে? সাবস্ট্রেট। আচ্ছা, এটা হচ্ছে বেশি সুশীল কথা হয়ে গেছে। ঠিক আছে, আমি এত সুশীল কথা কইতে পারি না, আমি অশ্লীল ভাবে বুঝাইতে পছন্দ করি। সো উমা, কি লেটার জন্ডিস হয়েছে নাকি আবার? উমা উমা। আহ ওকে, কি রে। আচ্ছা, যাই হোক, দেখো আমি একদম সহজ ভাষায় তোমাকে বলি। ধরো, ধরো তোমার একটা লোকরে তুমি পিটাইবা। ধরো তোমরা পাঁচজন বন্ধু একসাথে হইছো, হওয়ার পরে একটা লোকরে পারাইবা, ধরো। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যে লোকটাকে পারাইতেছো, লোকটা কি ভিকটিম না? লোকটা তো ভিকটিম, তাই না? তাহলে তুমি লোকটাকে পারাইতেছো, তাহলে তুমি যার উপর পারাইতেছো তারে আমি বলবো সাবস্ট্রেট। তারে আমি কি বলবো? সাবস্ট্রেট। আমি যদি এটাকে এনজাইমের ক্ষেত্রে বলি, তাহলে কি? এনজাইম যার উপর কাজ করবে, এনজাইম যার উপর কাজ করবে সে কি? সাবস্ট্রেট। তাহলে এনজাইম কার উপর কাজ করবে বলো তো বাবা? এ আর বি মানে রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়কের উপর কি এনজাইম কাজ করে না? তোমরা সবাই বলো তো ভাই, রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়কের উপর কি এনজাইম কাজ করে না? তাহলে এই যে এনজাইমটা যে রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়কের উপর কাজ করতেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? সাবস্ট্রেট। আর সাবস্ট্রেটের উপর এনজাইম কাজ করার পর যেটা তৈরি করে, দেখো কি এই জিনিসটা তৈরি করতেছে না? এই জিনিসটা যে এরকম করতেছে কেন? উমা, কিরে, এরকম করতেছে কেন? আহ কি হইলো আবার? দাঁড়া ভাইয়া, একটা মিনিট, আমি একটু, কি হচ্ছে এগুলো? ভাইয়া স্ক্রিন দেখা যায় না কেন? স্ক্রিন দেখা যাচ্ছে না? আমি ভাই, আমি দেখতে তো স্ক্রিন পাচ্ছি না। দেখতে পারতেছি। স্ক্রিন তো ভাই, দেখার স্ক্রিন কথা। দেখা না গেলে লিভ নিয়ে আবার জয়েন করলে দেখা যাবে হ্যাঁ, লাইভে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ। দেখছো, এবার দেখা যাচ্ছে? না, আমি 3-4 বার লিভ নিলাম, তবুও হচ্ছে না। তোর আমার স্ক্রিন দেখা যাবে না কেন? বাকি সবাই কি দেখতেছিস? ভাই, আমরা তো প্রথম থেকে দেখতে পারতেছি। ইন্টারনেট প্রবলেম, তাই হয়তো দেখা যেতেছে হইতে না। পারে, হইতে পারে। তুই একটা Maybe কাজ কর, internet তুই problem। ইয়ে কর, লিভ নিয়ে আবার ঢুক, দেখ। ভাই, নেটটা অফ করে অন করলে আবার হতে পারে, ঠিক। হ্যাঁ হ্যাঁ, হইতে পারে। হ হ হ হ হ, মুকেশ আম্বানি যেহেতু বলছে তাহলে সত্যি কথাই হবে। আচ্ছা দেখ, ওকে, ট্রাই তাহলে করি। সাবস্ট্রেট ভাইয়া, তাহলে দেখো সাবস্ট্রেট কি? যার উপর এনজাইম কাজ করে। তুমি ধরো যে দুইটা লোককে পারাইতেছো, তাহলে যার যার তুমি পারাইতেছো সে কি? সাবস্ট্রেট। তাহলে এনজাইম যার উপর কাজ করে তারা কি? সাবস্ট্রেট। আর যেটা তৈরি করে সেটাকে কি বলে? প্রোডাক্ট বা উৎপাদ। কি বলে? প্রোডাক্ট বা উৎপাদ। তাহলে আমাদের এখানে এ আর বি হচ্ছে সাবস্ট্রেট, আর সি আর ডি কি? প্রোডাক্ট।
এখন সাবস্ট্রেট কিভাবে একটা এনজাইমের মধ্যে কাজ করে ভাইয়া, দেখো সাদা কালার যে অংশটা আঁকছি এটাই হচ্ছে আমাদের সেই এনজাইম, ঠিক আছে। দেখো এনজাইমের মধ্যে আমি এরকম ভাবে দুইটা খাঁজ দিছি, দেখছো, দুইটা গর্ত দিছি। এই দুইটা গর্তের মতো শেপ করে আমি এ আর বি আঁকছি। দেখো আমি এ আর বি এমন ভাবে আঁকছি যাতে এই গর্তটার মধ্যে এ আর বি ঢুকতে পারে। এখন ভাইয়া তুমি এটা বলতে পারো যে ভাইয়া বাস্তব জীবনে কি এরকম আসলে গর্ত থাকে, এরকম কি সাইড কোনা পাঁচ কোনা জিনিস থাকে? না, বাস্তবে এত জিনিসটা থাকে না। বাট আমি তোমাকে লক এন্ড কি থিওরি বোঝানোর জন্য এভাবে আঁকাইছি, তোমাদের বইও এই ছবিটা দেওয়া আছে। বাস্তব জীবনে কিন্তু কোনো এনজাইম এরকম কি অর্ধেক, কি এটা শেপটা কেমন হইলো, অর্ধেক চাঁদের মতো না, কথা বুঝছো? এনজাইম কিন্তু একটা লিকুইড, ঠিক না? সো আমি এটাকে তোমাকে বোঝানোর জন্য যে লক এন্ড কি থিওরি বোঝানোর জন্য যে একটা তালা একটা চাবি, দেখো ভাইয়া এটা হচ্ছে আমাদের তালার গর্তটা, আর এই তালার গর্তের মতো করে একটা চাবি আছে, দেখছো? তাহলে এই যে দেখো চাবি, দেখছো? আচ্ছা, তাহলে এখন দেখো ভাইয়া, তাহলে আমরা এনজাইমটা আঁকছি পাশে আর দুইটা এ বি আঁকছি, তাহলে প্রথমে কি হয় ভাইয়া? প্রথমে হচ্ছে এ আর বি, মানে কি সাবস্ট্রেট যারা তারা হচ্ছে এনজাইমের যে গর্তগুলো আছে এই জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ সাইট। এগুলাকে আমরা কি বলি? অ্যাক্টিভ সাইট। কি বলি ভাইয়া? অ্যাক্টিভ সাইট। তাহলে একটা এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট থাকে, এনজাইমের কি থাকে? একটা অ্যাক্টিভ সাইট থাকে। তাহলে অ্যাক্টিভ সাইটটা কি? অ্যাক্টিভ সাইট হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে সাবস্ট্রেট গুলো গিয়ে যুক্ত হয়। এই কথাটা মাস্ট মনে রাখতে হবে। অ্যাক্টিভ সাইট কি? অ্যাক্টিভ সাইট হচ্ছে এনজাইমের মধ্যে অবস্থিত এমন একটা জায়গা বা এমন একটা সাইট যে সাইটের মধ্যে সাবস্ট্রেট গুলা গিয়ে যুক্ত হয়। সাবস্ট্রেট গুলা গিয়ে যে সাইটে গিয়ে যুক্ত হয় এটাকে আমরা কি বলি? অ্যাক্টিভ সাইট। তাহলে ভাইয়া এই যে অ্যাক্টিভ সাইট গুলা দেখতেছো, এই অ্যাক্টিভ সাইট গুলার মধ্যে এখন আমাদের এ আর বি এই দুইটা কি হবে ভাইয়া? এই দুইটা গিয়ে যুক্ত হবে। সো দেখো এটা হচ্ছে এনজাইম, এটা হচ্ছে তার অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইটের সাথে আমাদের এ আর বি গিয়ে যুক্ত হয়েছে। তাহলে যুক্ত হওয়ার পর দেখো তো এখানে কি আছে, দেখো তো এই যৌগটার এই পুরো কম্পাউন্ডের মধ্যে কি আছে? এনজাইম আছে না? এনজাইম আছে, পাশাপাশি কি আছে? সাবস্ট্রেট আছে। কি আছে? সাবস্ট্রেট। এই কারণে আমাদের এই যৌগটাকে বলা হয় এনজাইম সাবস্ট্রেট কম্পাউন্ড। কি বলে? এনজাইম সাবস্ট্রেট কম্পাউন্ড, বা বাংলাতে বলে হচ্ছে এনজাইম সাবস্ট্রেট যৌগ। বাংলাতে কি বলে? বাংলাতে বলে হচ্ছে এনজাইম, বাংলাতে বলে এনজাইম সাবস্ট্রেট যৌগ, বাংলাতে বলে এনজাইম সাবস্ট্রেট যৌগ। তাহলে কথাটা ভাইয়া বুঝো। হ্যাঁ বল। এটা কি লাইক সেকেন্ড ফিগারটা এনজাইম সাবস্ট্রেট হ্যাঁ হ্যাঁ, এই যে সেকেন্ড ফিগারটা, এই যে সেকেন্ড ফিগারটা দেখো, এই যে সেকেন্ড ফিগারে দেখো এনজাইমের সাথে সাবস্ট্রেটটা দেখো খাপে খাপ দরজার বাপ হয়ে গেছে, দেখছো? খাপে খাপে ঢুকে গেছে। এই যে দেখো খাপে খাপে ঢুকে গেছে, খেয়াল করছো? আগে কিন্তু আলাদা ছিল তারা, কথা বুঝছো? তাহলে আমাদের প্রথমে কি হয়? সাবস্ট্রেট আর হচ্ছে এনজাইমটা আলাদা থাকে। পরবর্তী শুরুতে কি হয়? এনজাইমের যে অ্যাক্টিভ সাইট থাকে ওই অ্যাক্টিভ সাইটের মধ্যে সাবস্ট্রেট গুলো গিয়ে যুক্ত হয়। যুক্ত হওয়ার পর একটা কম্পাউন্ড বা একটা যৌগ তৈরি করে, ওই যৌগটার নাম কি? এনজাইম সাবস্ট্রেট কম্পাউন্ড বা এনজাইম সাবস্ট্রেট যৌগ। এনজাইম সাবস্ট্রেট যৌগটা হওয়ার পরে এরপরে কি হয়? এরপরে এ আর বি এর মাঝে এ মানে বি এর একটা অংশ এ তে চলে গিয়ে দেখো তো, দেখো তো, এই যে দেখো আমাদের আগে কি ছিল? আগে ছিল এটা এ, এখন এর সাথে দেখো তো এই যে বি এর দেখো তো এই বড় পার্টটা গিয়ে যুক্ত হয়ে গেছে না? দেখো তো, দেখো তো বি এর এই বড় পার্টটা যুক্ত হয়ে গেছে না? এ এ এ এ ছিল আগে এইটুকু, এই ছিল আগে কিন্তু এইটুকু, তাই না? কিন্তু এর সাথে এখন কি বি যুক্ত হয়েছে। তাহলে এই যে পুরো জিনিসটাকে আমরা নাম কি দিলাম? সি। তাহলে দেখো ভাইয়া এনজাইমের সাথে এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি হওয়ার পরে বি এর একটা অংশ এর কাছে চলে গেছে, চলে গিয়ে সে হচ্ছে সি তৈরি করছে। আর বি এর যে অংশটা চলে গেছে, চলে যাওয়ার পর যে অংশটা থেকে যায় ওই অংশটা কি? ডি তৈরি করছে। দেখো এই যে বি এর এই বড় অংশটা চলে গেছে, বড় অংশটা চলে গেছে, চলে যাওয়ার পরে ছোট অংশটা রয়ে গেছে। দেখো এই যে ছোট অংশটা রয়ে গেছে, তাহলে ছোট অংশটা হচ্ছে ডি আর ওই বড় অংশটা কি? সি। কথা বুঝছো? তাহলে এই যে দেখো প্রথমে কি হইলো আমাদের? এনজাইমের অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট গিয়ে যুক্ত হয়, যুক্ত হওয়ার পর এনজাইম সাবস্ট্রেট কম্পাউন্ড বা এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি করে। এই এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি করার পর এ আর বি এর মাঝে বিভিন্ন জিনিস, বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে মানে বি থেকে একটা জিনিস এতে চলে যায়, চলে গিয়ে তারা প্রোডাক্ট, মেইন যে প্রোডাক্টটা সিডি এটা তৈরি করছে। কিন্তু দিন শেষে দেখো আমাদের এনজাইমটা কিন্তু আনচেঞ্জ থাকতেছে, এনজাইমটা আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। আমার কথা বুঝছো সবাই?
সো এই যে জিনিসটা, এটাই হচ্ছে তার মেকানিজম, এনজাইমের এটাই হচ্ছে তার মেকানিজম। সবাইকে বুঝতে পারছো? খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল। ক্লিয়ার কি সবাই, নাকি আবার বলবো? ভাইয়া আরেকবার বললেন, কেবল আরেকবার বলবো। জয়েন হলাম। দেখো, এনজাইমের প্রত্যেকটা এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট থাকে, একটা না অনেকগুলো অ্যাক্টিভ সাইট থাকতে পারে। এই যে দেখো, এখানে দুইটা অ্যাক্টিভ সাইট আছে, দেখছো? এই দুইটা অ্যাক্টিভ সাইটের মধ্যে হচ্ছে তোমার সাবস্ট্রেট গুলা গিয়ে ঢুকবে বা যুক্ত হবে, অ্যাটাচ হবে। অ্যাটাচ হওয়ার পর তারা একটা এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি করবে। তৈরি করার পর এবার এই সাবস্ট্রেট গুলার মধ্যে বিভিন্ন জিনিস আদান প্রদান হয়ে বা এক্সচেঞ্জ হয়ে তারা হচ্ছে নিজেদের মতো করে উৎপাদ তৈরি করবে। দেখো এখানে সিডি তৈরি করছে, দেখছো? সিআরডি তৈরি করছে। অন্যদিকে আমাদের এনজাইম যেটা শুরুতে যেমন ছিল, দেখো শুরুতে যেমন ছিল শেষেও কিন্তু আনচেঞ্জ থাকতেছে। চেঞ্জটা হয়েছে কোথায়? সাবস্ট্রেটের মধ্যে। সাবস্ট্রেটের একটা অংশ আরেক সাবস্ট্রেটের মধ্যে গিয়ে একটা প্রোডাক্ট তৈরি করছে। আমার কথা বুঝছো? এবার বুঝছো? জি ভাইয়া। ওকে, এবার আসো টাইপস অফ এনজাইম। এনজাইমের টাইপস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এখান থেকে ভাই এমসিকিউ দেয়, ঠিক আছে? এবং সত্যি কথা, পোলাপান এই জায়গাগুলোতে খুব ভুল করে, খুবই বেশি ভুল করে, ঠিক আছে? খুবই বেশি ভুল করে, এন্ড এগুলো মনে থাকে না। এই পোলাপান এই এনজাইম গুলার এক্সাম্পল গুলাই মানে কষ্ট হয় তাদের মনে রাখতে। আচ্ছা, যাক, দেখো আমরা এখন এনজাইমের টাইপটা পড়বো, যেটা হচ্ছে কোন রিয়াকশনের উপর কাজ করে তার উপর বেস করে এনজাইমের টাইপ। কোন রিয়াকশনের উপর কাজ করতেছে এনজাইমটা তার উপর বেস করে, ঠিক আছে? তাহলে এই কয়টা কয়টা টাইপ লিখছি আমরা, দেখো টোটাল 7টা। 7টা টাইপ লিখছি, অ্যাকচুয়ালি 9টা। বুঝতে পারছো? 9টা আছে। সো দেখো, প্রথমে কি? প্রথমে হচ্ছে অক্সিডো রিডাকটেজ এনজাইম। আমি প্রত্যেকটা নিয়ে বলবো। প্রথমে হচ্ছে অক্সিডো রিডাকটেজ এনজাইম, দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সফারেজ এনজাইম, তৃতীয়টা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম, চতুর্থটা হচ্ছে লাইয়েজ এনজাইম, পঞ্চমটা হচ্ছে আইসোমারেজ এনজাইম, ষষ্ঠটা হচ্ছে কার্বক্সিলেজ এনজাইম, 7 নম্বরটা হচ্ছে ফসফোরাইলেজ এনজাইম, 8 নম্বরটা হচ্ছে এপিমারেজ এনজাইম। 8 নম্বরটা কি ভাইয়া? এপিমারেজ এনজাইম। আচ্ছা, জিনিসটা কি ভাইয়া? জিনিসটা হচ্ছে কোন রিয়াকশনের উপর কাজ করতেছে তার উপর বেস করে আমরা টাইপ গুলা ভাগ করছি। কোন রিয়াকশন, কেমন রিয়াকশনের উপর কাজ করে ভাগ করতেছে। আমরা আসো শুরুটা দিয়ে পড়ি। প্রথমে আসো অক্সিডো রিডাকটেজ এনজাইম নিয়ে একটু পড়াশোনা করি। অক্সিডো রিডাকটেজ এনজাইম, ভাইয়া নামের শেষে তুমি যখন এজ দেখবা, এজ এজ দ্বারা মনে রাখবা সবসময় এনজাইম বোঝায়। নামের শেষে এজ দ্বারা কি বোঝায়? এনজাইম বোঝায়। এবার আসো ভাইয়া অক্সিডো রিডাকটেজ। দেখো, অক্সিডো কথাটা আসছে হচ্ছে, অক্সিডো কথাটা আসছে কি? অক্সিডেশন থেকে। অক্সিডো কথা কোথা থেকে আসছে? অক্সিডেশন, যেটার বাংলা হচ্ছে জারণ। আর রিডাক্ট, রিডাক্ট কথাটা আসছে হচ্ছে রিডাকশন থেকে। রিডাক্ট কথাটা আসছে কোথা থেকে? রিডাকশন বা বিজারণ থেকে। তোমরা অবশ্যই নিশ্চয়ই ক্লাস 9-10 অক্সিডেশন এন্ড রিডাকশন নামটা শুনছো, তাই না? তাহলে এই যে অক্সিডেশন রিডাকশন, জারণ এবং বিজারণ বিক্রিয়ায় যে এনজাইম গুলা কাজ করবে, ওই এনজাইম গুলাকে আমরা কি বলবো? অক্সিডো রিডাকটেজ এনজাইম। তাহলে অক্সিডো রিডাকটেজ এনজাইম কোন ধরনের রিয়াকশনে কাজ করে? তারা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায় বা অক্সিডেশন রিডাকশন রিয়াকশনের মধ্যে আমাদের কাজ করে। এবার আসো ভাইয়া, অক্সিডেশন মানে কি? আমি যদি একদম সিম্পলি বলি, অক্সিডেশন মানে হচ্ছে অক্সিজেন যোগ করা, অক্সিজেন যোগ করা, হাইড্রোজেন বিয়োগ করা বা হাইড্রোজেন এলিমিনেট করা, অক্সিজেন যোগ করা অথবা হাইড্রোজেন এলিমিনেট করা অথবা ইলেকট্রন এলিমিনেট করা, অথবা ইলেকট্রন এলিমিনেট করা। তাহলে দেখো ভাইয়া, 3টা কথা বলছি। অক্সিডেশন মিন্স হয় অক্সিজেন যোগ হয়েছে, ধরো এখানে কোন একটা রিয়াকশন, তার সাথে অক্সিজেন অ্যাড হয়েছে, তাহলে এই রিয়াকশনটা কি? অক্সিডেশন রিয়াকশন। আবার এমন হইতে পারে যে কোন একটা রিয়াকশনের মধ্যে আমাদের হাইড্রোজেন এলিমিনেট হয়েছে, মানে হাইড্রোজেন বের হয়ে গেছে, তখন সেটাকে অক্সিডেশন রিয়াকশন। আবার এমন হইতে পারে কোন একটা রিয়াকশনের মধ্যে কোন একটা জিনিস ইলেকট্রনটাকে এলিমিনেট করে দিছে, ইলেকট্রনটাকে ছেড়ে দিছে, ওইটাও কিন্তু অক্সিডেশনের মধ্যে পড়ে। তাহলে রিডাকশনটা কি ভাইয়া? রিডাকশন হচ্ছে পুরো উল্টাটা, মানে কি? অক্সিজেন এলিমিনেট করা, মানে কোন একটা জিনিস থেকে অক্সিজেন বের হয়ে যাবে, অথবা অথবা হাইড্রোজেন যোগ করা, অথবা ইলেকট্রন রিসিভ করা, ইলেকট্রন রিসিভ করা, ঠিক আছে? ইলেকট্রন কি?
আছে তো দেখ, জানি না, আমি এখন ক্লাস নিচ্ছি। আচ্ছা, তাহলে রিডাকশন, রিডাকশন মানে কি ভাইয়া? অক্সিজেন এলিমিনেশন করা, অথবা হাইড্রোজেন যোগ করা, অথবা ইলেকট্রন রিসিভ করা, মানে কি জারণের পুরো উল্টা। তাহলে এরকম যে রিয়াকশন গুলা হবে, এই রিয়াকশন গুলার যেই এনজাইম গুলা, এই এনজাইম গুলার নাম কি হবে? অক্সিডো রিডাকটেজ এনজাইম। অক্সিডো রিডাকটেজ এনজাইম। সবাই কি বুঝছো ভাইয়া? সবাই কি এটুকু বুঝছিস ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এবার আসো আমরা এটা একটু এক্সাম্পল পড়ি, ঠিক আছে? এবার আসো আমি একটু এক্সাম্পল পড়ি ভাইয়া। এক্সাম্পল গুলা কি? খুবই সিম্পল। আমি তোমাকে একটা বইয়ের পিডিএফ দেখাই, সবাই একটু এই বইয়ের পিডিএফটাতে একটু খেয়াল করো। এই যে দেখো, প্রথমে আসো অক্সিডো রিডাকটেজ এনজাইম, দেখছো? অক্সিডো রিডাকটেজ 1 নম্বরে খেয়াল করো ভাইয়া, অক্সিডো রিডাকটেজ এনজাইম। আচ্ছা, দেখো এই যে অক্সিডো রিডাকটেজ এনজাইম, অক্সিডো এক্সাম্পল গুলো কি দেখো তো? এক্সাম্পল গুলোর নামে শেষে দেখো তো অক্সিডেজ কথাটা আছে, দেখছো? অক্সিডেজ, দেখো কোন একটা রিয়াকশনের, কোন একটা এনজাইমের নামে শেষে তুমি যদি অক্সিডেজ কথাটা পাও, চোখ বন্ধ করে বলে দিবে সেটা হচ্ছে অক্সিডো রিডাকটেজ। কারণ কি নামের মধ্যে বোঝা যাচ্ছে অক্সিডেজ মানে অক্সিডেশন হইছে, অক্সিডেশনের এনজাইম নামটা কি? অক্সিডেজ। তোমার এটা কিন্তু মুখস্থ করা লাগবে না, তোমার এই নামগুলো কিন্তু মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট একটু টেকনিক অ্যাপ্লাই করো, মনে থাকবে। যেহেতু অক্সিডো রিডাকটেজ, তাহলে খেয়াল করো অক্সিডো মানে কি? অক্সিডেশন, জারণ। তার মানে নামের মধ্যে অবশ্যই অক্সিডেজ কথাটা থাকবে। আর তুমি দেখবে যে অপশনের মধ্যে কোথায় অক্সিডেজ আছে, এই যে দেখো সাইটোক্রোম অক্সিডেজ। তাহলে এটুকু বুঝছো না? এবার আসো নামের শেষে তুমি আরেকটা জিনিস পাইতে পারো, সেটা হচ্ছে ডিহাইড্রোজিনেস। ভাইয়া, নামটা তোমার দেখে কি একটু ভয় লাগতেছে না? ভয় পাওয়ার কোনো কারণ নাই, খেয়াল করো, জাস্ট সিম্পল একটা ব্যাপার। দেখো, ডি মানে কি বলতো ভাইয়া? ডি মানে আমরা সবাই জানি ডিলিট করে দেওয়া। ডি মানে কি? ডিলিট করে দেওয়া। হাইড্রো মানে কি? হাইড্রো মানে হাইড্রোজেন ডিলিট করে দেওয়া। আমি তো একটু আগে তোমাকে বললাম, দেখো তো হাইড্রোজেন ডিলিট করে দেওয়া, এই যে দেখো তো হাইড্রোজেন ডিলিট করে কোন রিয়াকশনে? দেখো তো এই যে হাইড্রোজেন বিয়োগ করা কোন রিয়াকশন? অক্সিডেশন না? তাহলে ডিহাইড্রোজিনেস, 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 এই নামগুলো তুমি যখন পাবা তখন তুমি কি বুঝবে? এখানে হাইড্রোজেন ডিলিট হচ্ছে। তাহলে হাইড্রোজেন ডিলিট হইলে এটা ওয়ান কাইন্ড অফ কি? অক্সিডেশন বা জারণ বিক্রিয়া না? তাহলে অক্সিডেশন বা জারণ বিক্রিয়ার জন্য যে এনজাইমটা, সেই এনজাইমটার নাম কি হবে? অক্সিডো রিডাকটেজ এনজাইম। আমার কথা কি তোরা ক্লিয়ার? বুঝছিস? তোর কি মুখস্থ করা লাগবে? একটা কিচ্ছু মুখস্থ করা লাগবে না, তুই জাস্ট সিম্পলি এটা মনে রাখবি যে অক্সিডো রিডাকটেজ হচ্ছে অক্সিডেশন এন্ড রিডাকশন, যেসব বিক্রিয়া হবে সেগুলো হচ্ছে অক্সিডো রিডাকটেজ। তাহলে এখানে নামের মধ্যে কি থাকবে? অবশ্যই অক্সিডেজ কথাটা থাকবে, অথবা ডিহাইড্রোজিনেস কথাটা থাকবে। আমার কথা ক্লিয়ার আশা করি, তোরা সবাই বুঝতে পারছিস। না বুঝলে আমাকে বল, আমি আবার বুঝাই দিচ্ছি। এ পারবি রে? ভাইয়া এখান থেকে কি সিকিউ আসে? কোথা থেকে? এই যে অক্সিডো রিডাকটেজ নাকি এই না এনজাইম? না না, এখান থেকে সিকিউ আসে না, তবে তোমাকে এভাবে দিতে পারে যে এনজাইম ক্লাসিফাই করো উইথ এক্সাম্পল। তখন তুমি এই যে এই নামগুলো বলে দিবে, অক্সিডো রিডাকটেজ এনজাইম, এখান থেকে তো একটু ভুংচুং বলে দিলি, অক্সিডেশন রিয়াকশনে, রিডাকশন রিয়াকশনে এইসব অক্সিডো রিডাকটেজ এনজাইম কাজ করে, দুই একটা এক্সাম্পল বলে দিলি। কথা বুঝছিস? হ্যাঁ। আচ্ছা, তো আসো, এবার আসো আমরা চলে যাই 2 নম্বরে। 2 নম্বরে দেখো তো কি? ট্রান্সফারেজ এনজাইম। 2 নম্বরে কি? ট্রান্সফারেজ। নামের মধ্যেই বোঝা যাচ্ছে ভাই, এজ মানে এনজাইম, ট্রান্সফার মানে কি? ট্রান্সফার করা। তাহলে কোন একটা জিনিস যখন আমরা ট্রান্সফার করব, তখন ওই এনজাইমটাকে আমরা কি বলবো? ট্রান্সফারেজ এনজাইম। তাহলে দেখো ভাইয়া, ধরো আমাদের দেখো এই নিচের রিয়াকশনটার মধ্যে একটু খেয়াল করো, দেখো নিচের রিয়াকশনে, ভাইয়া নিচের রিয়াকশনের দিকে তোরা ভয় পাইস না, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুই জাস্ট একটু দেখ, নামগুলা দেখ। গ্লুটামিক অ্যাসিড কি ভাইয়া? গ্লুটামিক অ্যাসিডের সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড রিয়াকশন করছে। গ্লুটামিক অ্যাসিডের সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড রিয়াকশন করছে। তাহলে এই গ্লুটামিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড রিয়াকশন করার পরে এখানে আমাদের একটা এনজাইম কাজ করে, সেটা হচ্ছে ট্রান্সফারেজ এনজাইম। তাহলে ট্রান্সফারেজ এনজাইমের এখানে ভূমিকাটা কি? ট্রান্সফারেজ এনজাইমটা হচ্ছে ভাইয়া, এক জায়গা থেকে দেখো কোন একটা রিয়াক্টেন্ট বা কোন একটা বিক্রিয়ক থেকে সে কোন একটা জিনিস ট্রান্সফার করে আরেকটা বিক্রিয়কে নিয়ে যাবে। দেখো এখান থেকে কোন একটা জিনিস ট্রান্সফার করে সে এখানে নিয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি? যে ট্রান্সফারেজ এনজাইমের কাজ কি? এই এনজাইমটা হচ্ছে দুইটা বিক্রিয়ক বা দুইটা রিয়াক্টেন্ট থাকলে এক রিয়াক্টেন্ট থেকে আরেক রিয়াক্টেন্টে কোন একটা জিনিস ট্রান্সফার করবে। তাহলে ওই এনজাইম গুলোকে আমরা কি বলবো? ট্রান্সফারেজ এনজাইম। কথা বুঝছো? সো ট্রান্সফারেজ এনজাইমের একটা এক্সাম্পল হচ্ছে কাইনেজ। এই নামটা একটু মনে রাখতে হবে। ট্রান্সফারেজ একটা এক্সাম্পল কি? কাইনেজ এনজাইম।
তাহলে এখন এখানে দেখো তো এই রিয়াকশনে কিভাবে কি হয়েছে। দেখো গ্লুটামিক অ্যাসিড অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড রিয়াকশন করছে এখানে কোন এনজাইম কাজ করে, ট্রান্সফারেজ এনজাইম কাজ করে। এই ট্রান্সফারেজ এনজাইমটা কি কি ট্রান্সফার করছে, গ্লুটামিক অ্যাসিড থেকে একটা NH2 বের করে নিছে। দেখো গ্লুটামিক অ্যাসিড থেকে কি একটা NH2 বের করে নিছে, অ্যামিনোমূলক বের করে নিছে, নিয়ে সে হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যাড করে দিছে। তাহলে গ্লুটামিক অ্যাসিড থেকে NH2 বের করছে, বের করে সে কি অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডে ওই NH2 টা ট্রান্সফার করছে। তাহলে ভাইয়া গ্লুটামিক অ্যাসিড থেকে যখন NH2 বের হয়ে গেছে, তখন এই জিনিসটার নাম হয়ে গেছে আলফা কিটো গ্লুটামিক অ্যাসিড। তাহলে গ্লুটামিক অ্যাসিড থেকে যখন NH2 বের হয়েছে, তখন এই অ্যাসিডটার নাম কি, আলফা কিটো গ্লুটামিক অ্যাসিড। আর অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের সাথে দেখো তো আরেকটা NH2 কি অ্যাড হয়েছে না, অ্যাড হওয়ার পর তখন এই অ্যাসিডটার নাম হয়ে গেছে অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে খেয়াল করো ভাইয়া যে ট্রান্সফারেজ এনজাইমটা কি করলো, এখানে একটা NH2 বের করলো, বের করে আর আরেক আরেক মানে এক জায়গা থেকে বের করে সে আরেক জায়গায় ট্রান্সফার করছে। তাহলে এখানে কোথা থেকে বের করছে, গ্লুটামিক অ্যাসিড থেকে বের করে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডে ট্রান্সফার করছে NH2। কথা বুঝছো? আশা করি তোমরা সবাই এটুকু বুঝছো নাকি? সবাই কি বুঝছো? না বুঝলে বল, আমি আবার বুঝাই দিব, 100 বার বুঝাই দিব, কিন্তু বলতে হবে ভাইয়াকে বুঝছি ভাইয়া। এই যে নাবা মেয়েরা সবসময় রেসপন্স করে, কত লক্ষ্মী একটা মেয়ে। আর তোরা পোলাপান ইয়ার মতো থাকোস, মনে হয় যে তোর মুখে ভাই আমিও বোম বুঝতে ফাটছে। পারছি। হ্যাঁ, মুকেশ আম্বানি কি হয়েছে? ভাই বুঝতে পারছি। ও, সেই মুকেশ আম্বানি অস্থির। ক্লাসটা শেষ হলে ভাইয়ের অ্যাকাউন্টে 2 কোটি টাকা একটু ট্রান্সফার করিস তো, তোর কইস না। আচ্ছা, দেখ এবার আয় 3 নাম্বার। 3 নাম্বার এনজাইমটার নাম কি ভাইয়া, হাইড্রোলাইটিক এনজাইম, বা এটাকে আমরা আরেকটা নামে ডাকি কি, হাইড্রোলেজ এনজাইম। ঠিক আছে, হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলেজ এনজাইম। ভাইয়া খুবই সিম্পল, হাইড্রোলাইটিক। আসো আমি তোমাকে নামটা একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, হাইড্রো মানে কি ভাইয়া, আমরা সবাই জানি হাইড্রো মানে হচ্ছে পানি। হাইড্রো মানে কি, পানি। লাইটিক, লাইটিক মানে কি, লাইটিক কথাটা আসছে লাইসিস থেকে। লাইটিক আসছে কোথা থেকে, লাইসিস থেকে। লাইসিস মানে কি, ভেঙে ফেলা। লাইসিস মানে কি, ভেঙে ফেলা। তাহলে এবার আসো হাইড্রোলাইটিক মানে কি, পানির সাহায্যে ভেঙে ফেলা, তাই না ভাইয়া? হাইড্রোলাইটিক মানে কি, পানির সাহায্যে ভেঙে ফেলা। হাইড্রোলাইটিক মানে কি, পানির সাহায্যে ভেঙে ফেলা। কথা বুঝছো? এখন ভাইয়া তুমি এটার এক্সাম্পল আমরা কিন্তু পড়ে আসছি। দেখো, তাহলে দেখো তুমি সুক্রোজকে যদি পানির সাহায্যে ভাঙো, তাহলে এখানে আমরা কি পাবো, গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবো না? আমরা পড়ছিলাম না সুক্রোজ কি দিয়ে তৈরি হয়, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তাহলে সুক্রোজকে তুমি যদি পানির সাহায্যে ভাঙো, তাহলে এখানে এনজাইমটার নাম কি হবে, এখানে এনজাইমটার নাম হবে সুক্রেজ। এখানে এনজাইমটার নাম কি, সুক্রেজ। কি নাম, সুক্রেজ। সুক্রোজকে ভাঙার জন্য সুক্রেজ। কথা বুঝছো? তাহলে এবার তুমি যদি আমাদের এটার মধ্যে দেখো তো, এবার প্রোটিয়েস, প্রোটিয়েস কাকে ভাঙবে, প্রোটিনকে ভাঙবে। প্রোটিয়েস কাকে ভাঙবে, প্রোটিনকে ভাঙবে। তাহলে এই যে সুক্রেজ, প্রোটিয়েজ, ফসফাটেজ, এস্টারেজ, এগুলা কি, এগুলা সবই হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের মধ্যে পড়ে। আমার কথা বুঝছো সবাই? তাহলে হাইড্রোলাইটিক এনজাইমটা কি, কোন একটা জিনিসকে যখন পানির সাহায্যে হাইড্রোলাইসিস করব বা আর্দ্র বিশ্লেষণ করব, তখন ওই জিনিসটাকে ভাঙতে যে এনজাইমটা লাগবে সেটাকে আমরা কি বলবো, হাইড্রোলাইটিক এনজাইম। এই হাইড্রোলাইটিক এক্সাম্পল, এটার এক্সাম্পল কি, সুক্রেজ, প্রোটিয়েজ, ফসফেটেজ, এস্টারেজ, এগুলা। ঠিক আছে, ওকে। আমি লাইয়েজে পরে যাচ্ছি, আমরা একটু আইসোমারেজে আসি। এরপর 5 নাম্বার হচ্ছে আইসোমারেজ এনজাইম। ভাইয়া নামের মধ্যে বোঝা যাচ্ছে আইসোমারেজ। আইসোমারেজ এনজাইম কিসের, কার উপর কাজ করবে, কোন একটা আইসোমারে কাজ করবে। কিসে ভাইয়া, আইসোমার। আমরা কি জানি আইসোমারটা কি, তোমরা সবাই ওই যে কেমিস্ট্রি চ্যাপ্টার 2 তে পড়ার কথা, সবাই পড়ার কথা, সবাই বল, সবাই পড়ার কথা। বলো তো ভাইয়া, আইসোমার কি, কে বলতে পারবা? দুইটা কম্পাউন্ডের মলিকিউলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট হলে আইসোমার বলে। হ্যাঁ ভাইয়া, দুইটা জিনিসের মানে বাইরে থেকে দেখতে একই রকম, কিন্তু তার মধ্যে স্ট্রাকচারটা ডিফারেন্ট আছে, তাই না?
আচ্ছা যাই হোক, তাহলে এই যে আইসোমার বা এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে সমাণু, তাহলে ভাইয়া দুইটা জিনিসের একটা আইসোমার থেকে আরেকটা আইসোমার তৈরি করতে যে এনজাইম সেটা কি আইসোমারেজ এনজাইম। আইসোমারেজ যেমন ধরো যে এই যে দেখো তো গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হচ্ছে। দেখো তো গ্লুকোজ আর ফ্রুক্টোজ কে একজন আরেকজনের কে আইসোমার না? একজন আরেকজনের কে আইসোমার না? তাহলে এখানে যে এনজাইমটা কাজ করবে সেই এনজাইমটার নাম কি আইসোমারেজ এনজাইম। আমার কথা বুঝছো? খুবই সিম্পল। এবার আসো লাইগেজ। আমরা সবাই জানি লাইগেজের কাজ কি। এই সবাই বল লাইগেজের কাজ কি? এই অনেকবার পড়াইছি এটা। হ্যাঁ, জোড়া লাগানো। জোড়া লাগানো। লাইগেজের কাজ জোড়া লাগানো, তার মানে এই লাইগেজ এনজাইম কি দুইটা জিনিসকে জোড়া লাগাবে, তাই না? তাহলে জোড়া লাগানোর পর যে জিনিসটা তৈরি করবে সেটাই হবে তার প্রোডাক্ট। তাহলে এই লাইগেজ এনজাইমের এক্সাম্পলের মধ্যে আমরা কি পাবো? সিনথেটেজ। এই কথাটা একটু মাথায় ঢুকায় রাখো, সিনথেটেজ কথাটা পাবো। সিনথেটেজ, সিনথেটেজ ওয়ার্ডটা পাবো। কি পাবো? সিনথেটেজ ওয়ার্ডটা পাবো ভাইয়া। কেন পাবো কেউ বলতে পারবা? কারণ ভাইয়া এজ মানে তো এনজাইম, এটা নিয়ে তো সমস্যা নাই। সিনথে কথাটা আসছে কোথা থেকে? সিনথেসিস থেকে। সিনথেসিস মানে কি? সংশ্লেষণ করা বা প্রোডাকশন করা বা উৎপাদন করা। ভাইয়া দুইটা জিনিসকে যখন তুমি জোড়া লাগাবা তখন কি নতুন জিনিস তৈরি হবে না? নতুন জিনিস সিনথেসিস হবে, নতুন জিনিস তোমার হচ্ছে উৎপাদন হবে। দ্যাটস ওয়াই লাইগেজের এনজাইম গুলো নামের মধ্যে কি পাবা? সিনথেটেজ ওয়ার্ডটা পাবা। তাহলে তুমি যদি মনে নাও রাখো, তোমার কোশ্চেনটা এভাবে আসবে, নিচের কোনটি লাইগেজ এনজাইম, এরকম ভাবে 4টা অপশন দেওয়া থাকবে, কোন একটা অপশনে তুমি সিনথেটেজ কথাটা পাবা। ওই সিনথেটেজ কথাটা পাইলে চোখ বন্ধ করে দাগাই দিয়ে আসবে। অক্সিডো রিডাকটেজ তুমি আহ, চোখ বন্ধ করে কি দাগাবা? অক্সিডেজ পাইলে চোখ বন্ধ করে অক্সিডো রিডাকটেজ দাগাবা। ডিহাইড্রোজেনেজ পাইলে কি চোখ বন্ধ করে অক্সিডো রিডাকটেজ দাগাবা। কথা বুঝছো? আচ্ছা, সো এবার আসো যে সিনথেটেজ আর আরেকটা তুমি নাম পাবা, সেটা হচ্ছে কার্বক্সিলেজ। ভাইয়া কার্বক্সিলেজ কি? কার্বক্সিলেজ মানে কি? এজ মানে তো এনজাইম, আর কার্বক্সি কথাটা কোথা থেকে আসে? কার্বন ডাইঅক্সাইড থেকে। কোথা থেকে? কার্বন ডাইঅক্সাইড। কোন একটা যৌগের সাথে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, কোন একটা কম্পাউন্ডের সাথে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, তখন সেটাকে আমরা কি বলি? কার্বক্সিলেজ, মানে কার্বক্সিলেশন বিক্রিয়া বলি, কার্বক্সিলেশন রিঅ্যাকশন বলি। আমার কথা বুঝছিস? তাহলে তাহলে হচ্ছে আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড যে অ্যাড হচ্ছে, অ্যাড হওয়া মানে কি? জোড়া লাগানো না, দুইটা জিনিসকে, কার্বন ডাইঅক্সাইডকে আরেকটা জিনিসের সাথে জোড়া লাগাচ্ছে। তাহলে এই যে কার্বক্সিলেজ বা সিনথেটেজ যেই ওয়ার্ডটাই পাও না কেন, তুমি লাইগেজ দাগাইতে পারো। ঠিক আছে, ওকে। এবার আসো কার্বক্সিলেজ এনজাইম। এটা তো আমি বলছি একটু আগে যে কোন একটা জিনিসের সাথে কার্বন ডাইঅক্সাইড অণু যুক্ত করলে এটা কি কার্বক্সিলেজ এনজাইম। ঠিক আছে, এই যে কার্বক্সিলেজ। এবার আসো এপিমারেজ। এপিমারেজ কি? ওই যে আইসোমারের মতোই, অনেকটা আইসোমারের মতো এপিমার। তাহলে এপিমার তৈরি করতে কি এপিমারেজ এনজাইম লাগবে। আর ফসফোরাইলেজ এনজাইমটা কি ভাইয়া? ফসফোরাইলেজ এনজাইম হচ্ছে নামের মধ্যে বোঝাচ্ছে ফসফো, মানে কি ফসফেট যুক্ত করবে। কোন একটা জিনিসের সাথে ফসফেট অ্যাড করবে বা ফসফেট বের করবে। এই যে ফসফেট নিয়ে যেসব এনজাইম ফাংশন করে তাদেরকে আমরা কি বলি? ফসফোরাইলেজ এনজাইম। যেটার একটা এক্সাম্পল হচ্ছে হেক্সোকাইনেস। নাম কি? হেক্সোকাইনেস। ভাইয়া এই কাইনেস কথাটা আমি একটু তোমাকে বলে রাখি, এটা তোমার একটা বেসিক হিসেবে দিয়ে রাখি, তোমার এটা সামনে কাজে লাগবে। এই চ্যাপ্টারে না লাগলো আরেকটা চ্যাপ্টারে লাগবে, যেটা তুমি এখনো বুঝবা না এটার গুরুত্ব, বাট আমি এটা বুঝাই দিচ্ছি। চোখ বন্ধ করে বলে দিবা, কাইনেস যদি তুমি কোথাও পাও চোখ বন্ধ করে বলে দিবে এটা হচ্ছে এটিপি রিলেটেড কোন একটা রিয়াকশন। চোখ বন্ধ করে বলে দিবা এটিপি রিলেটেড। আর এটিপির মধ্যে কি ফসফেট আছে না? এটিপির মধ্যে কি ফসফেট আছে না? তাহলে কাইনেস কাইনেস থাকা মানে কি এখানে ফসফেট রিলেটেড কোন একটা কাজ হচ্ছে। আমার কথা বুঝছিস তোরা? আমার কথা কি বুঝছিস তোরা? জি ভাইয়া। ওকে, ফাইন। ভাইয়া ট্রান্সফারেজের যে কাইনেস ছিল। হ্যাঁ 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 ভাইয়া শোন, ট্রান্সফারেজ, এই যে একটা ভালো কোশ্চেন ধরছিস। এটার অ্যান্সার তুই বলতে পারবি? বলতো ভাইয়া। না পারলে বলে দে ভাইয়া, পারবো না, আমি বলে দিব না, সমস্যা নেই। আমরা কিন্তু পারবো না। ট্রান্সফারেজের মধ্যে কিন্তু কাইনেস পাইছিলাম, বলতে পারবি কিছু? আচ্ছা আমি বলি, শোন। ট্রান্সফারেজের মধ্যে যে কাইনেসটা পাইছি, ওই কাইনেসটা তাহলে কি ট্রান্সফার করবে? ফসফেট ট্রান্সফার করবে। একটা বিক্রিয়ক থেকে বা একটা রিয়েক্ট্যান্ট থেকে ফসফেট বের করে সে আরেকটা রিয়েক্ট্যান্টে গিয়ে যুক্ত করবে। বুঝেছিস এবার?
বুঝছিস? বেটা কস না গে। জি ভাইয়া। ওকে, এবার আসো ভাইয়া এনজাইমের কার্যকরী প্রভাবক সমূহ বা ফ্যাক্টরস এফেক্টিং দা ফাংশন অফ এনজাইম। ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর 4 মার্ক, এটা আসে কিন্তু 4 মার্কের জন্য, যে এনজাইমের উপর কি কি ফ্যাক্টর কাজ করে একটা এনজাইম ভালো করে কাজ করার জন্য। খুবই সিম্পল জিনিস। নাম্বার 1, এনজাইমের উপর টেম্পারেচার খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ঠিক আছে, একটা এনজাইম সবচেয়ে বেশি কাজ করে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে, 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে একটা এনজাইম। কিন্তু যখন এটা এদিক সেদিক হয় টেম্পারেচারটা, তখন কিন্তু তোমার এনজাইমটাও ঠিকভাবে কাজ করে না। ঠিক আছে, এবার আসো পিএইচ। ভাইয়া কোন একটা এনজাইম, কোন একটা এনজাইমের মানে কোন একটা এনজাইম হচ্ছে এমন একটা জায়গায় আছে যে জায়গার মধ্যে পিএইচটা 6 থেকে 9 এর মধ্যে আছে। কত ভাইয়া পিএইচটা? কোন একটা জিনিস, কোন একটা মানে এনজাইমটা যেখানে কাজ করবে ওই জায়গাটার পিএইচ যদি 6 থেকে 9 এর মধ্যে থাকে, তখন ওই এনজাইমটা সবচেয়ে ভালো কাজ করে। আমার কথা বুঝছিস? তাহলে টেম্পারেচারের ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচার কত, অপটিমাম তাপমাত্রা কত? 35 থেকে 40। পিএইচ এর ক্ষেত্রে অপটিমাম পিএইচ কত? অপটিমাম পিএইচ হচ্ছে 6 থেকে 9। কিন্তু ভাই কিছু কিছু এনজাইম আছে, কিছু কিছু এনজাইম আছে যাদের আবার অপটিমাম পিএইচ হচ্ছে 6 থেকে 9 এর বাইরে থাকে। ঠিক আছে, যেমন ধরো যে পেপসিন, পেপসিনের কি অপটিমাম পিএইচ হচ্ছে 2। ইনভার্টেজের অপটিমাম পিএইচ কত? 4.5। সেলুলোজের অপটিমাম পিএইচ কত? 5। ইউরিয়াজের অপটিমাম পিএইচ কত? 7। ট্রিপসিনের অপটিমাম পিএইচ কত? 8। ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়তে হবে। ভাইয়া পেপসিনের 2, ইনভার্টেজের 4.5, সেলুলোজের কি 5, ইউরিয়াজের কি 7, আর ট্রিপসিনের কি 8। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে এভাবে পড়তাম। ঠিক আছে, আমি এটাকে এভাবে পড়তাম পিক। আমি কি বলতাম? আমি বলতাম পিক, পিক, পিক। আমরা পিকচারকে পিক বলি না? পিক, 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 ইউটি, পিক, ইউটি, পিক, ইউটি। ঠিক আছে, তাহলে পি ফর পেপসিন, আই ফর ইনভার্টেস, সি ফর সেলোবায়োজ, ইউ ফর ইউরিয়াস, টি ফর কি ট্রিপসিন। তাহলে আমি পি এর মধ্যে দিয়ে দিলাম 2, 2 দিয়ে শুরু, তারপরটা কি আড়াই যোগ করলাম 4.5, তারপরটা কি 5, তারপরটা কি 7, তারপরটা হচ্ছে 8। এভাবে পড়বা। ঠিক আছে, তাহলে পিক ইউটি 2 দিয়ে শুরু করবা, 2 এর পরে 4.5, তারপর 5, তারপর 7, তারপর 8। ঠিক আছে, ওকে। সো এবার আসো ভাইয়া ধাতু, মেটাল। ভাইয়া কোন কোন মেটাল হচ্ছে এনজাইমের কাজটাকে বাড়ায় দেয়, কোন কোন মেটাল হচ্ছে এনজাইমের কাজটাকে কমায় দেয়। তাহলে কারা বাড়ায়? ম্যাঙ্গানিজ এনজাইমের কাজটাকে বাড়ায় দেয়, ম্যাগনেসিয়াম বাড়ায়, কোবাল্ট, নিকেল, এর হচ্ছে এনজাইমের কাজকে আরো বাড়ায় দেয়। আর কমায় কারা? কমায় হচ্ছে এই যে সিলভার, এই যে জিঙ্ক, কপার। তাহলে সিলভার, জিঙ্ক আর হচ্ছে কি কপার। ঠিক আছে, এগুলো হচ্ছে কমায় দেয়। এগুলো কি করে? কমায় দেয়। ঠিক আছে, এটা মনে রাখার টেকনিকটা কি? মনে রাখার টেকনিকটা হচ্ছে যেসব মেটাল দিয়ে আমরা মুদ্রা তৈরি করি, আমরা কয়েন তৈরি করি না, দেখো তো সিলভারের কয়েন থাকে, কপারের কয়েন থাকে, তাই না? তাহলে এই যে সিলভারের কয়েন, কপারের কয়েন, এই যে আমরা যেগুলা দিয়ে হচ্ছে তোমার বিভিন্ন কয়েন তৈরি করি, ওগুলা হচ্ছে এনজাইমের কাজটাকে কমায় দেয়। ঠিক আছে, তাহলে সিলভার, জিঙ্ক, কপার, সিলভার, জিঙ্ক, কপার এরা কি করে? এনজাইমের কাজকে কমায় দেয়। তাহলে কোন একটা এনজাইমের মধ্যে যদি তোমার সিলভার থাকে, ঠিক আছে, কো ফ্যাক্টর হিসেবে যদি তোমার সিলভার থাকে, তখন সেই এনজাইমটা হচ্ছে কম কাজ করবে। কো ফ্যাক্টর হিসেবে যদি জিঙ্ক থাকে, তখন সেই এনজাইমটা কম কাজ করবে। কো ফ্যাক্টর হিসেবে যদি কপার থাকে, তখন সেই এনজাইমটা কম কাজ করবে। আমার কথা বুঝছো? আচ্ছা, তারপর সাবস্ট্রেটের ঘনত্ব বা কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। ভাইয়া সাবস্ট্রেট বেশি, এনজাইম বেশি কাজ করবে নাকি কম কাজ করবে? ধরো যে এ আর বি থেকে ধরো যে সি আর ডি তৈরি করছি, এ আর বি আছে অনেক বেশি, তাহলে কি এনজাইম বেশি কাজ করবে নাকি কম কাজ করবে? অবশ্যই বেশি কাজ করবে। তাহলে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যত বাড়ে, এনজাইমের কাজও তত বাড়ে। আমার কথা বুঝছো? তাহলে সাবস্ট্রেটের ঘনত্ব বা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যত বাড়ে, এনজাইমের কাজও তত বাড়ে। তারপর এনজাইমের ঘনত্ব, ভাই আমরা সবাই জানি এনজাইমের ঘনত্ব, এনজাইমের কনসেন্ট্রেশন যত বেশি, এনজাইমের কাজও তত বেশি। যত বেশি এনজাইম তত বেশি কাজ, এটাই তো স্বাভাবিক, তাই না? মানে যত গুড় তত মিষ্টি, এমন আর কি। তারপর প্রোডাক্টের ঘনত্ব বা কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট।
ভাইয়া তুমি চিন্তা করো ভাইয়া, এ আর বি মিলে তোমার সিআরডি তৈরি করতেছে। এখন তোমার সিআরডি ধরো যে বেশি হচ্ছে, সিআরডি ধরো যে এখন বেশি উৎপাদন হয়েছে, সিআরডি যে উৎপাদন হয়েছে কার থেকে উৎপাদন হয়েছে? এ আর বি থেকেই তো সিআরডি উৎপাদন হয়েছে, তাই না? তাহলে তোমার প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, প্রোডাক্টের ঘনত্ব যদি বেড়ে যায়, দ্যাট মিনস সাবস্ট্রেট কম আছে। কারণ এই প্রোডাক্ট যে বাড়তেছে সে তো সাবস্ট্রেট গুলোই প্রোডাক্ট হচ্ছে। তাহলে প্রোডাক্ট বাড়তেছে মানে কি সাবস্ট্রেট কমে যাচ্ছে, আর সাবস্ট্রেট কমে গেলে এনজাইমের কাজও কমে। তাহলে আমি কি বলতে পারি, প্রোডাক্টের ঘনত্ব বাড়লে ইনডাইরেক্টলি কি হয়, বিক্রিয়ার হার বা এনজাইমের কাজ কি কমে কমে যায় না? প্রোডাক্টের কনসেন্ট্রেশন কম থাকলে কি এনজাইমের কাজও কমে যায়। কথা বুঝছো? তাহলে এরপর আসো যে অ্যাক্টিভেটর। অ্যাক্টিভেটর মানে কি নামের মধ্যে তো বোঝা যাচ্ছে, সে এনজাইমকে অ্যাক্টিভেট করে। অ্যাক্টিভেটর থাকলে এনজাইম কি হবে, অ্যাক্টিভেট হবে। আর ইনহিবিটর বা প্রতিরোধক কি, যে হচ্ছে এনজাইমের কাজটাকে বাধা দিবে, এনজাইমের কাজটাকে বাধা দিবে। আমার কথা বুঝছো সবাই? আমার কথা কি বুঝছিস তোরা সবাই? ইয়েস ভাই। সো এই হচ্ছে আমাদের পুরো এনজাইম। আজকে তোদের উপর বেশি প্রেসার হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের মোটামুটি এনজাইমটা শেষ হইলো। আজকে কি তোদেরকে লিপিডটা পড়াই দিব নাকি লিপিডটা কালকে পড়াবো? লিপিডটা ছোট একটা টপিক, 10-15 মিনিট লাগবে। এখন আমাদের 1 মিনিট 20 সেকেন্ড পরে হচ্ছে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর 10 মিনিট ব্রেক হবে। এখন তোরা কি 10 মিনিট পরে ঢুকবি ক্লাসে, নাকি তোরা আগামীকালকে একেবারে করবি? কালকে কালকে ভাইয়া, আজকে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বাট এনজাইমটা যেহেতু পড়াই দিছি, এনজাইম থেকে ভাই সিকিউ আসে, ঠিক আছে? তাহলে তোদেরকে এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট টপিক সব পড়ানো শেষ। এনজাইম, কার্বোহাইড্রেট এগুলো সব পড়ানো শেষ। এগুলো তোরা সুন্দর করে বাসায় একটা একটু দেখলেই হবে, জাস্ট একবার দেখলেই হবে, ঠিক আছে? ভাই 10 মিনিট পর তো ঘুমিয়ে যাবো, টাটা টাটা। না বা তুই ঘুমিয়ে যা, আল্লাহ হাফেজ। আমরা সবাই তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি, ঠিক আছে? সো আমরা এনজাইমটা ভাই পড়ছি, এনজাইমটা পড়ার কারণে আমাদের মোটামুটি একটা চাপ কমে গেছে। এনজাইম এন্ড কার্বোহাইড্রেট থেকে তোমরা শিওর থাকো সিকিউ পাবা, ঠিক আছে? আর আমরা তাহলে আগামীকালকে ইনশাল্লাহ আবার জয়েন করতেছি, অনলাইনে পড়াবো তোদেরকে, ঠিক আছে? আর আগামীকালকে আহ তোরা তোদের এক্সামটা কি একদিন পিছাবো নাকি? জি ভাইয়া। আচ্ছা আমি দেখি তাহলে সবুজের সাথে কথা বলে আমি একটু ইয়া করতেছি, ডিসিশন নিয়ে গ্রুপে জানাই দিব, ঠিক আছে? ওকে, তাহলে আজকে ভালো থাক, সুস্থ থাক,